রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ডক্টর ইউনূস যেসব ভাব প্রকাশ করেছেন, বিএনপির তরফ থেকে তো আমরা ডিটেলস পারবো না, জামাত ইসলামীর তরফ থেকে আমরা ডিটেলস পাবো না, কিন্তু এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টির মুজিবুর রহমান মঞ্জু, তিনি একটি কথা প্রকাশ করেছেন এবং সেখানে ডক্টর ইউনূসের সমস্যাটা কি সেটি একটু দেখিয়েছেন কিংবা বলার চেষ্টা করেছেন। মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্যটা আমরা একটু শুনি। ওনার সর্বশেষ কথা যেটা উনি আমাদেরকে বলেছেন সেটা হলো ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেয়া, কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা। উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল, সব কিছুর উপর নিয়ন্ত্রণ এবং নির্দেশনামা সঠিকভাবে হচ্ছে, তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন। তো মুজিবুর রহমান মঞ্জু যেই বক্তব্য, তাতে কি স্পষ্ট হলো যে ডক্টর ইউনূসের সমস্যা হলো ম্যান্ডেট এবং ইগো, এবং তার উপর আরোপিত যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব গ্রহণের প্রাক্কালে তার যে পেপার ওয়ার্ক না করা, প্রস্তুতি না থাকা রাষ্ট্র পরিচালনা, এগুলোই সবচেয়ে বড় কাল হয়েছে, যেই কালে এখন মোটামুটি নখ দাঁতহীন একটা বাঘে পরিণত হয়েছে ডক্টর ইউনূস। তিনি হুঙ্কার দিচ্ছেন ক্ষমতায় বসে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে না, এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং নানা দিক থেকে বাধা দিলে তিনি কাজ করতে পারবেন না, যদি না পারেন জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার ধারণা ডক্টর ইউনূস, আমরা সবাই চাই তিনি সফল হন, কিন্তু তার নিজের খালটা তিনি নিজেই কেটেছেন, কুমিরটা তিনি নিজে এনেছেন এবং নিজের গর্তের মধ্যে তিনি আবর্ত হয়েছেন, যেখান থেকে উঠে দাঁড়ানোর আমার মনে হয় না আর কোনো সুযোগ আছে, যদি না এই রাষ্ট্র আল্লাহ তাআলা যেভাবে চালাচ্ছে মিরাকল দিয়ে, সেই মিরাকল সামনে না থাকে এবং ডক্টর ইউনূস যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিয়ে যেসব বিষয়গুলোতে আপত্তি আছে সেগুলোতে যদি তিনি অ্যাড্রেস না করেন, আমার মনে হয় না যে এই সমস্যার সংকট তৈরি হচ্ছে। আমি কার সাথে যেন আলোচনায় বলেছিলাম, কিংবা আমি এর আগের ভিডিওর আলোচনায় বলেছি যে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ৭৫ সালের ৩ থেকে ৭ নভেম্বরের মতো, যেখানে একটা কু পাল্টা কু এরকম একটা পরিস্থিতি আছে। কে জিতবে আমরা জানি না, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা মারাত্মক ঝুঁকির মধ্যে আছে কেবলমাত্র ডক্টর ইউনূসের খামখেয়ালিপনা এবং তার যে ভাবনাগত সমস্যা, সেই সমস্যার কারণে। কি সেই সমস্যা? সমস্যাটা হচ্ছে ম্যান্ডেট। জিয়া হাসানের লেখা আমি পড়ছি। প্রফেসর ইউনূসের প্রধান সমস্যা হচ্ছে ম্যান্ডেট, অর্থাৎ তার ভাবখানা এরকম, আমি যদি আমার কাজের সুযোগ না পাই তাহলে আমি কেন থাকবো, যেটা মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য থেকে আপনারা বুঝেছেন এর মধ্যে ডক্টর ইউনূস কি ভাবছেন। কারণ তিনি আন্তরিকভাবে বিশ্বাস করেন বাংলাদেশে সংস্কারের মাধ্যমে পাল্টে দেওয়ার যে সুযোগ এসেছে সেটা সম্পন্ন করে যেতে যে কোনো পরিবর্তনের পূর্ণ ম্যান্ডেট বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে। পূর্ণ ম্যান্ডেট বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ম্যান্ডেট 10 মাস পরে এসে ম্যান্ডেটের কোন জায়গায় অগ্রগতি হয়েছে দৃশ্যমান, এটুকু যখন বাংলাদেশের মানুষ না খুঁজে পেয়েছে, তখনই প্রশ্নটা এসেছে যে পূর্ণ ম্যান্ডেটের আয়ত্ত কোথায়। পূর্ণ মানে তো ম্যান্ডেট তো আর পূর্ণ ম্যান্ডেট না যে আমি কোন ফায়াকুন বলে ফেললাম। যাবজ্জীবন কারাদণ্ড বলতে কি বোঝায়? যাবজ্জীবন কারাদণ্ড বলতে স্বভাবত মনে হয় যে একটা মানুষের সারা জীবন যতদিন বেঁচে থাকবেন কারাগারে থাকবেন, কিন্তু আমরা তো জানি যাবজ্জীবন কারাদণ্ডের ম্যান্ডেট মানে আয়ত্ত তো সারা জীবন না, 14 থেকে 15 বছরের একটা লিমিট ধরা হয়। তো সেই ম্যান্ডেট ডক্টর ইউনূসের সবচেয়ে বড় সমস্যা বলে বলছেন জিয়া হাসান। লিখেছেন, ম্যান্ডেটকে যদি আর্মি বা বিএনপি বা কোনো শক্তি আন্ডারমাইন করে, তখন তিনি তাদের কন্ডিশন অর্থাৎ শর্তের মধ্যে থাকবেন না। ওনার কথা হইল, তোমরা তাহলে তোমাদের মতো দেশ চালাও, আমি এইভাবে কাজ করতে পারবো না। একেবারে বাচ্চা শিশুর মতো আচরণ, যে আমার এই চাই, এই চাই, এই চাই, এই চাই, এগুলো দাও, আমাকে হাতে তুলে দাও, আমাকে মুখে সন্দেশ তুলে দাও, নাহলে আমি খাবো না। তো আমি না খাইলে কি হবে? বাচ্চা অসুস্থ হবে, বাচ্চা দুর্বল হয়ে যাবে, পিতামাতা ভাববে আমার বাচ্চাটা দুর্বল হয়ে যাচ্ছে, আহা ঠিক আছে, পিতামাতা তখন কি করবে? সবকিছু সামনে এনে দেবে। ডক্টর ইউনূস ভেবেছেন যে দেশের পিতামাতারা তার সবকিছু সামনে এনে দেবে। পিতামাতা বলতে যদি সেনাবাহিনী হয়, পিতামাতা বলতে যদি রাজনৈতিক দল হয়, সবাই সহযোগিতা করবে। এতদিন তো সেটাই করেছে। কিন্তু ডক্টর ইউনূস পিতামাতা বলতে রাজনৈতিক দল এবং আর্মি
এবং গণমাধ্যম এদেরকে মনে করেন নাই, মনে করেছে তিনি শুধুমাত্র 24-এর অভ্যুত্থানে ছাত্রদের লেন্স দিয়ে দেশটা দেখার চেষ্টা করেছেন। কিন্তু শুধু তো 24-এর ছাত্ররা তারকে এই শেখ হাসিনা উৎখাতের জন্য শুধু ছাত্ররা এগিয়ে এসেছেন না, আপামার মানুষ, রাজনৈতিক দল, গণমাধ্যম, সামাজিক কর্মী, সেনাবাহিনী, হেন কোনো গোষ্ঠী এগিয়ে আসেনি। কিন্তু ক্ষমতায় নিয়ে এসে ডক্টর ইউনূস মনে করলেন যে তাকে দেখতে হবে, দেশটাকে দেখতে হবে, তার ভাবনাকে দেখতে হবে কি ছাত্রদের ম্যান্ডেট দিয়ে। তো এরপরে লিখেছেন জিয়া হাসান, সেই ম্যান্ডেটকে যদি আর্মি, বিএনপি বা কোনো শক্তি আন্ডারমাইন করে তখন তিনি তাদের কন্ডিশনে থাকবেন না। ওনার কথা হলো তাহলে তোমরা তোমাদের মতো চালো, আমি এইভাবে কাজ করব না। এমনকি নির্বাচনের একটা নির্দিষ্ট তারিখ বা মাস ঘোষণা করাটাকেও তিনি মনে করেন তার কাজের জন্য একটা কন্ডিশন, অর্থাৎ শর্ত আরোপ করা হচ্ছে, যেই কন্ডিশনে তিনি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার হন নাই। এইটা সত্যিই একটা ক্রাইসিস, কারণ তিনি তার জায়গায় খুব স্থির আছেন। কি স্থির আছেন? তিনি নিজেকে মডিফাই করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না যে আমি কি ভেবে এসেছিলাম কাজ করতে আর এখন কি হচ্ছে। ওনার সাথে যারা নেগোশিয়েট করেছেন তাদের ওনাকে বোঝাতে হবে যে স্যার, আপনার পরিবর্তনের পূর্ণ ম্যান্ডেট রয়েছে, কিন্তু নির্বাচিত বা অন্তর্বর্তীকালীন সরকার কারোরই ইউনিল্যাটারাল অ্যাকশনের ম্যান্ডেট থাকে না, প্রকৃতিগতভাবে সীমা আরোপিত হয়। উন্নয়নের গল্পের ফানুষে শেখ হাসিনা বাংলাদেশের জনমানুষের যে রিয়েলিটি আড়াল করেছেন তা হলো বাংলাদেশে আজ অল্প শিক্ষিত 4 কোটির ব্যক্তির ডিসেন্ট কোনো ওয়ার্ক নেই, অর্থাৎ তারা বেকার। তারা 7,000 থেকে 10,000 টাকা আয় করে, আধ পেটা খায়, বিয়ে করতে পারছে না, বাসা ভাড়া দিতে পারবে না বলে, বিদেশেও যেতে পারছে না, দেশেও কাজের সুযোগ নেই, কোনো টেকনিক্যাল স্কিল নেই, কিন্তু ফেসবুক চালাতে পারে। এই বিশাল জনগোষ্ঠী বিশ্বাস করে আমেরিকার সেন্ট মার্টিনে একটা ঘাঁটি করতে চায়। পোর্টের অপারেশনের দায়িত্ব বিদেশিদের দেওয়া মানে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া। আরাকানকে মানবিক করিডোর হচ্ছে আমেরিকার বার্মা অ্যাক্টের এক্সিকিউশনের গোপন ষড়যন্ত্র। তারা প্রফেসর ইউনূস নয়, নির্বাচিত কোনো সরকারও যদি এই ধরনের কিছু করতে চায় সেটা অ্যাপ্রুভ করবে না। আপনার মনে আছে বিএনপির এর আগের আমলে কিংবা আওয়ামী লীগের আমলেও আমরা কোনো কাজ বিনা প্রশ্নে শেখ হাসিনাকে করতে দিয়েছি কিনা? প্রত্যেকটা পদে পদে প্রশ্ন তুলেছি। তারপরেও শেখ হাসিনা একগুঁয়েমিভাবে করেছিলেন, কেননা তার পেছনে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তার রাজনৈতিক দল, পলিটিক্যাল স্ট্রাকচার ছিল। সেই শক্তিতে তিনি ধরাকে সরাজ্ঞান করেছেন, মানুষকে পাখির মতো গুলি করে মেরেছেন, যেটার কারণে ফ্যাসিস্ট হয়েছে শেখ হাসিনা। আমাদের চুক্তিই তো ছিল যে আমরা ফ্যাসিবাদী বন্দোবস্ত চর্চা করব না, কিন্তু রাজনৈতিক সরকার আসলে তারা কি এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবে না, চেষ্টা করবে না? অবশ্যই করবে। মাঠে যেসব বিরোধিতা আসবে সেই বিরোধিতা তারা রাজনৈতিক কর্মী দিয়ে মোকাবেলা করার চেষ্টা করবে, বয়ান দিয়ে করার চেষ্টা করবে। কিন্তু আমরা দেখছি ডক্টর ইউনূস ভাবছেন আমার তো এগুলো সবকিছু করার অধিকার ছিল, আমি কেন করতে পারছি না, কেন আমার বাধা আসছে? এজন্য লিখেছেন জিয়া হাসান, তারা প্রফেসর ইউনূস নয়, নির্বাচিত কোনো সরকারও যদি এই ধরনের কিছু করতে চায় সেটা অ্যাপ্রুভ করবে না। ফলে প্রফেসর ইউনূসের যদি পূর্ণ ম্যান্ডেট থাকেও তার উপরে ন্যাচারাল লিমিট আছে, যেটা আমি বললাম যাবজ্জীবন কারাদণ্ড মানে সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত না। ন্যাচারাল লিমিট হচ্ছে 14 বছর। ডক্টর ইউনূসের উপর ন্যাচারাল লিমিট কি সেটি ডক্টর ইউনূস বুঝছেন না অথবা বোঝার চেষ্টা করছেন না। তিনি জানেন না নির্বাচন ডিসেম্বরে হবে। এই বক্তব্য 4 বার এডিট করলে বা সংস্কার করলে নির্বাচনের মুখোমুখি দাঁড় করালে রাজনৈতিক দলগুলোর কাছে এই সিগন্যাল যায় যে তার ক্ষমতা থেকে নামার ইচ্ছা নাই, তখন তারা তাদের রাজনীতিটাই করে যাবে। এটাই ন্যাচারাল কাজ। বাংলাদেশের বিগত কয়েক মাসে চিফ প্রভোকেটর, যারা প্রভোকেট করে অর্থাৎ উত্তেজনা ছড়ায়, যারা সেনাবাহিনীতে আপন লেভেলে তাদের মতো পছন্দ ব্যক্তি বসানোর জন্য ক্রমাগত ক্যাম্পেইন করে গেছে, তাদের মাস্টারমাইন্ডকে সেনাবাহিনীর উপরে বসালে সেনাবাহিনীও রিয়্যাক্ট করবে। তার কথা বলা হয়েছে ডক্টর খলিল, যার পেছনে ইন্ধন আছে মব মাস্টাররা প্রতিনিয়ত সেনাবাহিনীকে, প্রতিরক্ষা বাহিনীকে ডিসম্যান্টেল এবং তাদের পছন্দ মতো জেনারেলদেরকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ এবং ডিসিশন মেকিং এর জায়গায় বসানোর জন্য প্রভোকেট করেছে। তাদের গুরুকে একজনকে যদি আপনি আপনার সে প্রতিরক্ষা বাহিনীর মতামতের বাইরে যেয়ে তাদের মাতব্বার হিসেবে, মাস্টার হিসেবে বসান, সেনাবাহিনী রিয়্যাক্ট করবে না? এগুলো ন্যাচারাল লিমিটস, তাকে বুঝতে হবে অবশ্যই।
আপনার সংস্কারের পূর্ণ ম্যান্ডেট আছে, কিন্তু সকল ম্যান্ডেটের ন্যাচারাল লিমিট আছে। এই লিমিট একটা রাজনৈতিক দলকেও মানতে হয়। বাংলাদেশের বিপ্লব পরবর্তী ঐক্যের প্রতীক প্রফেসর ইউনূসের উপরেও ন্যাচারাল লিমিট আছে। পলিটিক্যাল সেটেলমেন্ট কিভাবে কাজ করে সেইটা নিয়ে প্রফেসর মুস্তাক খানের গবেষণা বৈশ্বিক একাডেমিক সার্কেলে গ্রহণযোগ্য হয়েছে। সেইটা এরশাদ আমলের ক্ষমতা ব্যালেন্সের উপরেই তৈরি। এই পলিটিক্যাল সেটেলমেন্টের মধ্যেই কৌশলী হয়ে লক্ষ্য অর্জন করতে হয়। কারোরই আনলিমিটেড পাওয়ার নাই। একমাত্র আনলিমিটেড পাওয়ার থাকে স্কিন ইন দ্য গেম ছাড়া ইউটিউবারে, যারা প্রতি 30 দিনে তাদের অবস্থান পরিবর্তন করতে পারে, কারণ তাদের বক্তব্য পজিশনের কোনো কনসিকুয়েন্স নাই। আমি এই ইউটিউবার বলতে কার কথা বলেছেন আমি জানি না। আমার কথা বলেছেন না, লেন্দুর দর্জির কথা বলেছেন না, হানি ট্রাপের কথা বলেছেন আমি জানি না, কিন্তু বলেছেন যে ইউটিউবারদের মতো প্রতি 30 দিনে তারা যাদের অবস্থান বদলায়, রাজনৈতিক কৌশল বদলায়, তাদের বক্তব্য পজিশনের কোনো কনসিকুয়েন্স নাই। কিন্তু সরকারের তো কৌশল থাকতে হবে, কনসিকুয়েন্স থাকতে হবে। রিয়েল হিউম্যান, রিয়েল ইনস্টিটিউশন, রিয়েল লিডারের ক্ষমতায় সবসময় লিমিট থাকে, থাকবেই। মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে প্রফেসর ইউনূসের সাথে নেগোসিয়েশনে প্রধান স্টেক হোল্ডাররা সবাই যদি ছাড় না দেন এবং প্রফেসর ইউনূস নিজেও যদি রাষ্ট্রপ্রধান হিসেবে তার ন্যাচারাল সীমা ও সীমাবদ্ধতা না বোঝেন, তবে সবার জন্যই খারাপ পরিণতি অপেক্ষা করছে। আগামীতেও যদি একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় এবং সেইটার পর যদি বাংলাদেশের রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতা না আসে, তবে বাংলাদেশে কখনোই বিদেশি বিনিয়োগ আসবে না, কোটি কোটি বেকারের জন্য চাকরির সুযোগ তৈরি হবে না। সাধারণ মানুষ বলা শুরু করবে আমরা হাসিনার আমলেই ভালো ছিলাম। প্রফেসর ইউনূসকে প্রয়োজন যেন তিনি আগামী নির্বাচন পর্যন্ত দেশের পথনির্দেশক হিসেবে থাকেন। এখন পর্যন্ত যে সংস্কার পরিকল্পনা হয়েছে তা বাস্তবায়ন করে যেতে পারেন। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আগামী সরকারের হাতে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করে যেতে পারেন। যদি সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারগুলো অর্জিত না হয়, তবে একটা গণ অভ্যুত্থান 2000 মানুষ যে প্রাণ আত্মত্যাগ করেছে ন্যূনতম ফল আসবে না, এটি লিখেছেন। এখন কথা হচ্ছে যে আপনাদের অনেকেই দ্বিমত করবেন, আপনারা তো ইউনূসকে সময় দিলেন না, সে তো সেই লক্ষ্যে আগাচ্ছে। তো নির্বাচন যদি ডিসেম্বর থেকে জানুয়ারিতে হয়, ধরলাম রাজনৈতিক দলের প্রধান যে দাবি, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশনের দৃশ্যত কার্যত যেই কাজগুলো করার দরকার সরকার করেছে কিনা? 2 কোটি প্রবাসী ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। প্রবাসীদের ভোট দেওয়ার ভোটিং সিস্টেমে আনার কোন রকম তোড়জোড় সরকার দেখিয়েছে কিনা? যদি না দেখিয়ে থাকে, তুমি যে নির্বাচন করতে চাও, এটা আমি কিভাবে আস্থায় নিব যে তুমি নির্বাচন করতে চাও? বরঞ্চ তোমার মাথায় আছে ম্যান্ডেট অনন্তকালের, এই জন্য তাইরে নাইরে করে করা হচ্ছে। নির্বাচন আদালতের রায়ের, জনরায়ের প্রতি শ্রদ্ধা যদি থাকে, ঢাকা সিটি কর্পোরেশনের মতো ছোট্ট একটি সিটি কর্পোরেশনের দায়িত্ব তুমি রাজনৈতিক দলের কাছে তুলে দিতে গড়িমসি করছো, আপিল করছো, তাদেরকে নির্বাচন কমিশনের গেজেটের পরেও আন্দোলন করতে হচ্ছে, সরকারের উপদেষ্টা এক এক রকম কথা বলছে। তারা কিভাবে বিশ্বাস করবে যে আপনি জাতীয় নির্বাচনের জন্য উদারভাবে বসে আছেন? প্রথমত নির্বাচনের প্রস্তুতি নাই, ভোটার তালিকা হালনাগাদ নাই, প্রবাসীদের ভোট দানের অধিকারের কোনো অর্জন নাই, কোনো কাজ শুরু করা হয়নি। দ্বিতীয়ত আপনি তারি নেড়ে করছেন আদালতের রায় বাস্তবায়নে। তারা কেন বিশ্বাস করবে আপনাকে যে আপনি নির্বাচন দিতে চান? বিশ্বাস করবে না, কারণ আপনার মাথায় নির্বাচন নাই, আপনার মাথায় ক্ষমতা হস্তান্তর নাই। আপনি ভেবেছেন অনন্তকালের ম্যান্ডেট, আপনি ভেবেছেন যে সেনাবাহিনী রাষ্ট্রের সবচেয়ে বড় এস্টাবলিশমেন্ট, তাদেরকে আপনি খেপিয়ে, তাদেরকে আস্থায় না নিয়ে, তাদেরকে অন্ধকারে রেখে, যেখানে এখনো রাষ্ট্রপতি আছে আওয়ামী লীগের নিয়োগ করা, সেনাপ্রধান আওয়ামী লীগের নিয়োগ করা, সেই জায়গায় আপনি ব্যালেন্স করে ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স তো সরকারের সংস্কারের সবচেয়ে বড় চাহিদা। কি রাষ্ট্র পরিচালনায় চেক অ্যান্ড ব্যালেন্স? যুক্তরাষ্ট্রে কি হয়? সিনেট যদি হয় রিপাবলিকানদের, কংগ্রেস থাকে ডেমোক্র্যাটদের। কংগ্রেস যদি থাকে রিপাবলিকানদের, সিনেট থাকে ডেমোক্র্যাটদের। রাষ্ট্রপতি যদি হয় রিপাবলিকানদের, স্পিকার, হাউস অব স্পিকারের প্রধান, যেখানে বিল পাস হয়, সিদ্ধান্ত গ্রহণ হয়, সেটা ডেমোক্র্যাটদের কন্ট্রোলে থাকে। এটাকে বলে ব্যালেন্স, ভারসাম্য। তো ডক্টর ইউনূস ছাত্র জনতা রাজনৈতিক দলের ম্যান্ডেটে কাজ করছেন, সেনাবাহিনীর সাথে তিনি ব্যালেন্স করতে পারছেন না, রাষ্ট্রপ্রধানের সাথে তিনি ব্যালেন্স করতে পারছেন না, রাজনৈতিক দলের সাথে তিনি চেক অ্যান্ড ব্যালেন্সে আসতে পারছেন না। তিনি যেটা পারছেন না, সেটি একটি রাজনৈতিক দলের কাছে চাপিয়ে দেওয়ার চেষ্টা তার সরকার কেন করছে, কিভাবে করছে? বড় প্রশ্ন হওয়া উচিত। ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, আমি কেবল ভাবনা রিলোডেডে ম্যান্ডেট এবং ইউনূস যে তার নিজের সমস্যার মধ্যে
আবর্তে বসে আছেন, তার ব্রেনের মধ্যে বসে আছে অনন্তকালের ক্ষমতা, অনন্ত ম্যান্ডেট। কেন? ছাত্ররা তো আমাকে বলেছিল, দেশবাসী তো বলেছে, দেশবাসী বলেছিল 10 মাস আগে, আর 10 মাস পরের পরিস্থিতি যে এক নেই। এবং তিনি যদি ভেবে থাকেন যে আরো একটি গণজাগরণ তৈরি হবে তার পক্ষে, তার অনন্তকাল ক্ষমতা থাকার পক্ষে, আমার মনে হয় না এটা দিবাস্বপ্ন এবং এটির কোনো বাস্তবতা আছে। বাংলাদেশে জুলাই যেটা হয়েছে সেটা 2, 3, 4 দশকে একবার হয়। খুব কপালের গণজাগরণ। এইটা আগামী 2-1 বছরে, 2-5 বছরে হবে বলে আমার বিশ্লেষণে মনে হয় না। সুতরাং ডক্টর ইউনূসকে বাস্তবতা উপলব্ধি করতে হবে এবং যেই কাজ তিনি শুরু করেছেন এই কাজ তাকেই শেষ করতে হবে এবং অনেকটা নতি স্বীকার করেই, চাপের মধ্যে থেকেই এদিক ওদিক যাওয়ার চেষ্টা করলে, ধুরন্ধর কোনো পরিকল্পনা হলে, রাজনৈতিক দল সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রচেষ্টা যদি হবে, যে পরিণতি হবে সেটা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার জন্য ডক্টর ইউনূসকে প্রস্তুত থাকতে হবে। এবং শুধু ইতিহাস না, তার সাথে তার যে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য, প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্স, বিলিয়ন ডলারের রাজত্ব আছে, এখানে যে হাজার হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান হয়ে আছে, সবাই জীবন জীবিকা ধ্বংস হবে। এটার জন্য খুব বেশি দিন আগে যেতে হবে না। আওয়ামী লীগের আমলে যারা ব্যবসা বাণিজ্য করেছেন, সালমান এফ রহমান এবং অন্যদের ব্যবসা বাণিজ্যের হাল পরিণতি কি হয়েছে সেটা থেকেও তিনি একটা ধারণা নিতে পারেন। আমার ধারণা ডক্টর ইউনূস সহজ পথে হাঁটবেন, বাঁকা পথে হাঁটবেন না, এবং সেটা হাঁটার জন্য কোনো ম্যান্ডেট, কোনো শক্তি তার পিছনে আর যে নেই। যত দ্রুত তিনি বুঝবেন তত এই দেশের মঙ্গল, তার মঙ্গল, সবার মঙ্গল। সবাইকে ধন্যবাদ।